সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় দুদেশেই তদন্ত, কোথাও গোপন কোথাও উন্মুক্ত। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে অধ্যাপক আবু আহমেদ, অর্থনীতিবিদ, মাঝখানে আছেন AKM শাহিদ রাজা, পরিচালক মার্কেন্টাইল ব্যাংক, এবং ওই প্রান্তে আছেন খন্দকার মুনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। রাজধানীর বনানীতে গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে থাকার অনুমতি পাননি বাসিন্দারা। পরীক্ষা নিরীক্ষা শেষে সিদ্ধান্ত জানতে সময় লাগবে 1 সপ্তাহ, জানালো বুয়েটের বিশেষজ্ঞ দল। তিতাসের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ভবন মালিকদের, গাফলতি নয় শুধুই দুর্ঘটনা, দাবি তিতাসের, দায় এড়াতে পারে না কর্তৃপক্ষ, বললেন উত্তরের মেয়র। রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের দ্রুতই ধরা সম্ভব হবে আশা ফিলিপিন্স সিনেটরের। মায়া দেগুতি সহ 5 জনকে আদালতে তলব। সিআইডি FBI বৈঠক রোববার। বাংলাদেশের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, বললেন প্রধানমন্ত্রী, সততার শক্তি নিয়ে মোকাবিলা করার আহ্বান। এবং ষষ্ঠ কাউন্সিলকে ঘিরে চলছে বিএনপির শেষ মুহূর্তের প্রস্তুতি। পদ পাবে অভিজ্ঞ, ত্যাগী ও তরুণ নেতারা। ভেন্যু পরিদর্শন করলেন দলের নেতারা। স্যার, এই যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ নিয়ে দুই দেশেই কিন্তু তদন্ত শুরু হয়েছে। কোনো জায়গায় হয়তো আগে হয়েছে, কোনো জায়গায় পর হয়েছে। আমরা ফিলিপিন্সের যে তদন্ত যেটা চলছে সেখানে কিন্তু আমরা প্রকাশ্যে ওদের শুনানিগুলো লাইভে দেখতে পাচ্ছি এবং তারা দেখাচ্ছে, মানে ব্লু রিবন কমিটি, যেটা সিনেটের যে কমিটি, তদন্ত কমিটি। পাশাপাশি আমাদের দেশে যেটা হচ্ছে আমরা কিন্তু বুঝতেই পারছি না কখন কে কোন দিক দিয়ে কি বলছে, হ্যাঁ কাকে বলছে, কে দোষী না দোষী না জেনেই কিন্তু বলার চেষ্টা করছে। পুরো জিনিসটার মধ্যে যেন আমাদের এখানে যে পদ্ধতিতে আমাদের টাকাটা, আমাদের যে পদ্ধতিতে এগুলো হচ্ছে, ঠিক তার উল্টো পদ্ধতি এগোচ্ছে কিন্তু যাদের এখানে টাকাটা গিয়ে গায়েব হয়ে গেছে। এতে যেটা হচ্ছে যে যেমন এক একজন এক একভাবে বলছে যে এইটার সুইফট কোড হ্যাক করা হয়েছিল, কেউ বলছে আমাদের পাসকোডটাই দিয়ে দিয়েছে। আবার অর্থমন্ত্রী বলেছেন যে থাম্বিয়া ছিল 6 জনের। মানে এরকম একটা অবস্থাতে সত্যি কথা বলতে কি আমাদের এই টাকা পাবো কি পাবো না এটার থেকে বেশি চিন্তা হয়ে গেছে মনে হচ্ছে যে আসলে আমরা জানতে পারবো কিনা আসলে কি ঘটেছে। দানিশ ভাই, আমি যতটা দেখতেছি পত্র পত্রিকাতে, তাতে ওই যে ফিলিপাইন্সকে ধন্যবাদ, তারা এশিয়ার মধ্যে তারা খুব যে উন্নত তাও না, তারপরও তারা যে এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়েছে। তারা তো হেলাফেলা করতে পারতো, যে গেছে বাংলাদেশের টাকা, এত সিরিয়াসনেস দেখানোর কি দরকার, এমন করতে পারতো তারা। কিন্তু তারা আমাদের অ্যাম্বাসেডারকে হিয়ারিং এ ডেকেছে। দ্যাট মিনস তারা সত্যি সত্যি যেটা সেটা জানাতে চাইছে। তারপরে তারা তাদের লোকদেরকে অ্যাকিউজ করতেছে, কোর্টে ডাকতেছে। ইনফ্যাক্ট আমরা প্রথম জানলাম তো তাদের সোর্স থেকে, না হলে তো এটা জানাজানি হতো না। এবং আমাদের এখানে কোনো মুখপাত্র এসে দুঃখজনক যে আমাদের বিদায় গভর্নর মহোদয় এটাকে অতটা সিরিয়াসলি নেন না আমাদেরকে জানানোর কথা। উনি হয়তো এটাকে খুব হালকাভাবে নিয়েছেন কিনা জানি না। উনি হয়তো বলেছেন যে জানালে বা হতোটা কি, বরং না জানিয়ে আমি কাজ করতেছিলাম, এটা হচ্ছে ওনার ডিফেন্স। কিন্তু দ্য ফ্যাক্টস রিমেন্স দ্যাট এটা যদি ফিলিপাইন্স ওই সোর্স থেকে না জানতাম বা না এদেশের লোক না জানতো, তাহলে এটা নিয়ে হয়তো কোনো কথাই হতো না। তাহলে কি এটাও আমরা, এটা যদি এইভাবে মানে চলে যেত, তাহলে কি আগে কিছু গেল কিনা আরো আগে, এটাও দেখার বিষয়। হাউবার আমরা যেটা মানে আন্তরিকভাবে চেয়েছিলাম এখানে, যে পুরা জিনিসটাকে তদন্তের আওতায় আনা হোক। তো সরকার কিন্তু সেই ক্ষেত্রে একটা তড়িৎ মানে কর্মপন্থা সিদ্ধান্তটা নিয়েছে, যে দেরি করে না। এক্ষেত্রে 3 সদস্যের একটা ইনকোয়ারি কমিটি বা ইনকোয়ারি কমিশন, হোয়াট এভার দ্য নেম ইউ ক্যান গিভ, গঠন করেছে। জাতি আশা করে যে এই কমিটি কাজ করার মানে টিওয়ার্ডটা দেওয়াই আছে। ইন এডিশন বাংলাদেশ ব্যাংক কোথায় কারা করেছে এটা তো রেসপন্সিবিলিটি ফিক্স আপ তো করবে, অ্যাকাউন্টেবিলিটি।
তারপরে ম্যানেজমেন্টে কোথায় কি ত্রুটি ছিল সেটা, আমাদের আইটি সিস্টেমের কি ত্রুটি ছিল সেটা, এবং হ্যাকিং বলেন বা চুরিটা আমাদের ভিতর থেকে হলো না, হ্যাকারসরা বাইরে থেকে করতে পারলো, আমাদের হোল সিস্টেমকে অকেজ করে দিল বা সোকল ম্যালওয়্যারের মাধ্যমে। সে সবকিছু আমরা জানার জন্য উদ্গ্রীব হয়ে আছি ওই তদন্ত কমিটি রিপোর্টের ভিত্তিতে। সেজন্য আমরা ওয়েট করতে, আবার এর মধ্যে নতুন গভর্নর আসছেন, আশা করা যায় যে ওইখানে আর কোন রকম ভেস্টেড ইন্টারেস্ট শেল্টার পাবে না। এবং বাংলাদেশ ব্যাংক, সত্যি কথা বলতে কি বাংলাদেশ ব্যাংক আসলে এই ঘটনার পরে যে বাংলাদেশ ব্যাংকের এতদিনের যে একটা ইয়ে ছিল, ইমেজ ছিল, ক্লাউড ছিল, সেটাও আমি মনে করি অনেকটা বিধ্বস্ত এখন। তো এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে দেশে, পৃথিবীর এতগুলা দেশ ফেডারেল রিজার্ভ সিস্টেমে টাকা রাখে, তাদের কারো টাকা ব্যাহত হলো না। চোরেরা মানে সাইবার থিপসেরা কারো টাকার উপর আক্রমণ করতে সক্ষম হলো না, শুধু বুঝে আমাদের টাকার উপর আক্রমণ করতে সক্ষম হলো। যদি আমরা কি এতই দুর্বল? তারপরে এখানে আরেকটা কথা আমি যোগ করতে চাই, দেখেন কতগুনা ব্যাড নিউজ বাংলাদেশের জন্য একটার পর একটা আসতেছিল। কি, আমাদের এটিএম বুথে হানা দেওয়া হলো, সেখানে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেল, সেটা উদ্ধার করার কোনো ব্যবস্থা হলো না। তারপর মালয়েশিয়ার সঙ্গে একটা চুক্তি হলো 15 লক্ষ, সেটা ক্যান্সেল হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে ওই যে ব্রিটিশ সরকার আমাদের কার্গো যাতে নিষেধাজ্ঞা জারি করলো, তারপরে এই ঘটনা সামনে আসলো। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশ বুঝি শুধু একটার পর একটা ব্যাড নিউজের মধ্যে থাকবে। তো এগুলা আমরা কাটিয়ে উঠার জন্য আমাদেরও উচিত যে আমরা সততার সঙ্গে, আমাদের এফিসিয়েন্সি মানে সক্ষমতার সঙ্গে, এবং কারোর সঙ্গে শত্রুতা না করে। আপনি আমাদের সরকারকে আমি অনুরোধ করব, শত্রুতা ক্রিয়েট করা অনেক সময় সহজ হয়, কিন্তু শত্রুদের আমরা মূল্য বেশি দিতে হয়। আমরা সবার সাথে, কারণ পৃথিবীতে এখন গ্লোবাল ভিলেজ একটা, এখানে আমাদেরকে আমাদের সফিস্টিকেশন যেমন আনতে হবে, ঠিক সেভাবে আমরা অ্যাডভার্সারি ক্রিয়েট না করে আমরা আমাদের ধন সম্পদ, আমাদের অর্জনকে আমরা যেন রক্ষা করতে পারি, সে ব্যবস্থার দিকে যেতে হবে। সাদেজা ভাই, এই যে ব্যাংকিং ব্যবস্থার যে সিস্টেমটা, যে কথাগুলো বলা হচ্ছে, যেমন এখন যে বিভিন্নভাবে আমাদের কাছে তথ্যগুলো আসছে, সেই তথ্যের মধ্যে একটা হলো যে কম্পিউটার সিসিটিভি ক্যামেরায় কাজ করেনি, যেখানে লাগানো দরকার ছিল সে অন্য জায়গায় লাগায় রাখা হয়েছে, রুম খুলতে পারতেন না, হ্যাঁ তথ্যগুলো নিতে পারেননি, প্রিন্ট দিতে পারেননি, আর যে কারণে ওখান থেকে যে মেসেজ আসে সেই মেসেজের উত্তর যায়নি। মানে তারপরে যেটা বলছে যে টার্মিনালগুলোতে দেখা গেল তথ্য আর কিছুই নাই। এই কথাগুলো কিন্তু বেরিয়ে আসছে স্টাডি বা যারা এখন সম্প্রতি ইয়াতে আমাদের নিরাপত্তা বাহিনীর যে ইয়েগুলো শাখাগুলো তদন্ত করছে, তাদের মধ্যে থেকে তারা কিন্তু এইসব কথা ইতিমধ্যে বলে ফেলেছেন। হ্যাঁ, তাহলে আমাদের আসলে কেন্দ্রীয় ব্যাংকটা কি অবস্থায় ছিল? আপনি এমন সময় আলোচনাটা করছেন যে মানে প্রকৃত অর্থে দেশের মুদ্রা ব্যবস্থাপনা বা অর্থ ব্যবস্থাপনা একটা জটিল অবস্থার মধ্যে যাচ্ছে। তার মধ্যে অন্যতম জটিলতাতে পড়েছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। আমি বেসরকারি ব্যাংকের পরিচালনার ক্ষেত্র থেকে যেটা আমরা দেখতেছি যে বাংলাদেশ ব্যাংকের কিন্তু বেসরকারি ব্যাংকগুলো এই যে প্রক্রিয়াতে এখানে ইয়েটা সমস্যাটা তৈরি হয়েছে, আপনার সুইফট সিস্টেমে হ্যাক করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এখানে আরেকটা জিনিস যেটা আপনার আলোচনা যেটা আসছে বা আজকে কদিন ধরে আমরা যেটা শুনছি, আসলে আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য কোনো জায়গা থেকে পাচ্ছি না। বিভিন্ন জন বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম তথ্য পাওয়া যাচ্ছে, যার ফলে কখনো টেলিভিশন অফ থাকে, সিসি ক্যামেরা অফ থাকে, কোনো সময় পাসকোডের সমস্যা হয়, বিভিন্ন রকম হয়। ওই দিকে না গিয়ে আমরা যদি একটু ওয়েট করি, অপেক্ষা করি যে সরকার যে তদন্ত কমিশনটা কমিটি করেছে, সেই কমিটির রিপোর্টটা যখন বেরিয়ে আসবে তখন আপনি জানা যাবে। আমি আপনাদের একটু জাস্ট বলতে চাই যে সুইফট সিস্টেমে যে সিস্টেমে আপনার এই হ্যাকটা হয়েছে, সেটা বাংলাদেশের ব্যাংকগুলি কিন্তু অনেক বেশি ব্যবহার করে, বাণিজ্যিক ব্যাংকগুলি। বাংলাদেশ ব্যাংক তো হয়তো তার নির্দিষ্ট কিছু ট্রানজাকশনের জন্য করে, অনেক বেশি পরিমাণে করে না। আমাদের ব্যাংকগুলি অনেক, বাংলাদেশ ব্যাংক করে অনেক কম, ব্যাংকগুলি করে অনেক বেশি দৈনন্দিন ব্যবসায়িক কার্যকলাপের জন্য তারা করে। সুইফট কোড অত্যন্ত একদম সুরক্ষিত একটা ব্যবস্থাপনা। আপনি ব্যাংকে যে আমাদের যে এডি ব্রাঞ্চগুলি আছে, তারা যখন তাদের পেমেন্ট সেটেল করে, প্রথমে একজন মেকার থাকে, তারপরে আপনার একজন ভেরিফায়ার থাকে। মেকার যখন একটা কিছু তৈরি করে, তারপরে সেটা প্রিন্ট নেয়, ভেরিফাই করার জন্য যায়, এবং অ্যাপ্রুভালের একটা প্রসেস থাকে, তার যে ব্রাঞ্চ ম্যানেজার থাকে তার কাছে যায়। দুজনে সাইন করে আবার যখন ব্যাক করে মেকারের কাছে, তখনই সে তার মেসেজটা আপলোড করে। আপলোডটা হয়ে যাওয়ার পরে তারপর দিন তার হেড অফিসের আইটি সিস্টেম থেকে
ইন্টারন্যাশনাল ডিভিশন যেটা আছে, তারা আবার এই প্রিন্টগুলি নেয়, নিয়ে তারা ফার্দার চেক করে যে ইনিশিয়েটিং ব্রাঞ্চের সাথে এটা ঠিক আছে কিনা। এভাবে কিন্তু দীর্ঘদিন 3 বা থেকে 4 জন 3 4 জন নিয়ে এই কাজটা করে, প্রসেসটা চলে। প্রসেসটা করে। এই প্রসেসটা খুবই সুরক্ষিত। যেমন সুইফট যে কম্পিউটারে ইউজ করা হয়, সেই কম্পিউটারে নর্মালি ব্যাংকিং সলিউশনস সফটওয়্যারগুলি থাকে না, এটা আলাদা করে একজন লোকের কাছে থাকে, মানে তার কম্পিউটারটা শুধুমাত্র সুইফট পারপাসে ইউজ করা হয়। এবং আপনাকে আরেকটা জিনিস আমি বলতে পারি যেটা মানে হতাশার দিকে, যে কেন এরকম হলো, কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘদিন থেকে আমাদের দেশের ব্যাংকগুলির আইটি ব্যবস্থাপনায় নজরদারি করে আসতেছে। আপনি আজকে যে কথাগুলি হচ্ছে যে এই যে সিসি ক্যামেরা ছিল না, পাঁচ ছিল না বা ছিল, এই সমস্ত এগুলি সমস্ত কিছু কনফার্ম করেছে কেন্দ্রীয় ব্যাংকের মধ্য দিয়ে বেসরকারি ব্যাংক, সরকারি ব্যাংকগুলির, বাণিজ্যিক ব্যাংকগুলির কাছে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে। আপনি কেন্দ্রীয় ব্যাংকের আইটির যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখানে কিন্তু এগুলি সব আছে, যে সুইফটের যে মেশিনটা তাকে ইউজ করা যাবে না অন্য কোনো কাজে। সলিউশন যেটা আছে, কোর ব্যাংকিং সলিউশন যেটা আছে, সেটাতে আপনি আমাদের কোনো অফিসার বাইরে থেকে কোনো রকমের ওই যে ডিভাইস আছে না একটা, ওই ডিভাইস নিয়ে তার কম্পিউটারে ডাউনলোড করতে পারবে না। তারপরে সে আপনার যে সোশ্যাল সাইটে, ইমেলের ব্যাপারটা, ইমেলে যে সোশ্যাল সাইটে সে যেতে পারবে না, ইমেল কোনো খুলতে, এগুলি বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশন, কিন্তু এগুলি ফলো করেই আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলি পরিচালিত হয়ে আসতেছে। এখন এখানে যেটা হয়েছে আসলে অপেক্ষা করতে হবে যে আসলে কোথায় হয়েছে। আর আপনি হ্যাকিং যারা করে, ষড়যন্ত্র যারা করে, চুরি যারা করে, এরা আসলে একা কোনো ব্যক্তি না, দুজন একজন না। আপনি একটু আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন এটা খুবই প্রণিধানযোগ্য, যে বাংলাদেশের বিরুদ্ধে একটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আজকে আমাদের বাংলাদেশ মতিঝিল পাড়ায় গেলে আগে যেটা দেখা যেত শাপলা চত্বরে শাপলা দেখা যেত, এখন শাপলা চত্বর থেকে উপর দিকে তাকালে আপনি দেখবেন যে আমাদের কত বিলিয়ন রিজার্ভ আছে সেটা বাংলাদেশ ব্যাংক বলছে। অর্থাৎ আমরা কিন্তু সবাইকে জানাচ্ছি আমাদের কি কি আছে। তো সেই জানানির সাথে সাথে যে গার্ড প্রোটেকশনের যে প্রস্তুতি, সেখানে বোধহয় কোনো শিথিলতা ছিল, যার ফলে এই জায়গাটা হয়েছে। এখন আসার যে জায়গাটা সেটা হচ্ছে যে আমি এটা ফলো করে যেটা খেয়াল করছি, ফিলিপিনের যে আপনি আলোচনা একটু আগে অফ এয়ারে বলছিলেন যে তাদের যে উদ্যোগটা, তাদের রিসিভিং এন্ডে, এটা আসলে খুবই আশার বিষয়। আর আমাদের বাংলাদেশের বা কেন্দ্রীয় ব্যাংকের যে ব্যবস্থাটা এখন নেওয়া দরকার, বা আমরা যেদিকে যেতে পারি, সেটা হচ্ছে গিয়ে আপনার যে বাংলাদেশ গ্লোবাল ভিলেজের অংশ হয়ে গেছে এবং ফিলিপিনের সাথে আমাদের বিভিন্ন রকমের চুক্তি আছে। আমরা তাদেরকে আন্তর্জাতিকভাবে বাধ্য করতে হবে মানি লন্ডারিংয়ের মধ্য দিয়ে যে অর্থ তাদের কাছে গেছে সেই অর্থ ফেরত যেন পাওয়া যায়। এবং আমি আশাবাদী খুব, কারণ সে শাহজাহান ভাই একটা জিনিস আছে, আমাদের সব বিশেষজ্ঞই বিভিন্নভাবে যারা ব্যাংকিং এ আছে তারা মানে বলছেন যে এই টাকা আর পাওয়া যাওয়ার চান্স, এটা ওই জন্য বলতেছে প্রাইভেট হ্যান্ডে চলে গেছে। কিন্তু খুব মজার ব্যাপারটা হলো, যেটা আমি যতটুকু পড়ে দেখলাম ওদের এখানে এর জন্য, এবং টাকার যে নড়াচড়ার পুরো বিষয়টা আমাদের এখান থেকে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে টাকার 70% টাকা গেছে কিন্তু রিজার্ভ, যেটা আরসিবিসি ব্যাংক, যেটা কমার্শিয়াল ব্যাংক, হ্যাঁ কর্পোরেশনে গেছে, যেটা রিজাল কমার্শিয়াল ব্যাংক। এখন খুব মজার ব্যাপার হলো, এবং ওইখানে হ্যান্ডেলিংটা যা পৌর হইতে হোক আর যেভাবেই হোক না কেন, হ্যাঁ, এবং তারা সবার আগে যেটা ট্রানজাকশনে, যেটা ফেডারেল রিজার্ভ ব্যাংক 8 তারিখে তাদেরকে বলছে যে ডোন্ট ট্রানজাক্ট, স্টপ পেমেন্ট। আচ্ছা, তো মনে করেন যে 8 তারিখ করছে, তারা বলছে যে আমাদের চাইনিজ ডে ছিল ওই জন্য বন্ধ ছিল। খুব ভালো কথা। পরের দিন সকালবেলা কিন্তু এটা আসছে এবং হেড অফিস থেকে, ওদের হেড অফিস থেকে বলা হয়েছে ব্রাঞ্চ অফিসকে যে টাকাটা জন্য হ্যাঁ। এখন তারপরে ইমেল করে তারপরেও দেখা গেল ওই দিনই যখন এটা হাতে পাওয়ার পরে কিন্তু টাকাটা হ্যান্ড ওভার হয়েছে। উইলিয়াম গরু যে নামে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো গেছে, পুরো টাকাটা, তো ওই টাকাটা গেছে কিন্তু ওইভাবে। এখন বলছে টাকাটা চলে, ওদের ওখান থেকেও যে কথাটা আসছে, টাকা চলে গেছে ক্যাসিনো হয়ে অন্য হাতে। এখন কথা হলো যে ব্যাংক নিয়ম মানলো না, সেই ব্যাংকে কেন আমি আইনের আওতায় আনতে পারবো না? কেন আমি সেটাই বলছি, আপনার এই আলোচনার মধ্যেই কিন্তু আসলে আশাবাদের বিষয়টি আছে। ব্যাংকিং ব্যবস্থা যেভাবে চলে, কোনো ব্যাংকের কাছে যখন কোনো ইনস্ট্রাকশন যায়, সে যদি সেটা ফলো না করে, সে তার কেন্দ্রীয় ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবে। রিজার্ভ ব্যাংক একটি বেসরকারি ব্যাংক, সে দেশের আইন যদি তাকে যদি ধরতে পারে, সে এই টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। এটা আমার সাধারণ দৃষ্টিতে, আমি যে ব্যাংক পরিচালনা করার যে আইডিয়া থেকে আমি যেটা বলতে পারছি, যে আমাদের বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংক যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, একটি অ্যাকাউন্টে হঠাৎ করে একটা ফিক্সড অ্যাকাউন্ট হলো, কোনো ট্রানজ্যাকশন নাই, তার কাছে অনেকগুলো টাকা চলে আসলো, আর সামওয়ান এসে টাকাটা উঠিয়ে নিয়ে চলে যাবে, ব্যাংকের কোনো দায় দায়িত্ব থাকবে না, এটা হতে পারে না। সুতরাং এখানে আমাদের যে কমিটিটা হয়েছে, সেই কমিটির রিপোর্টটা আসুক, নতুন গভর্নর মহোদয় আসতেছেন, উনি যোগ দেবেন, এবং সরকারের দিক থেকে
যদি উদ্যোগী আরো তৎপর হয়, সরকার হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি একটু আগে আলোচনায় বলেছেন, এই টাকা বাংলাদেশে আসবে, হয়তো সময় লাগবে, কিন্তু আমাদের আসার অনেক পথ আছে। টাকা আজকের দুনিয়াতে টাকা পালিয়ে যাওয়ার কোনো পথ নাই। আমরা অনেক চুক্তির মধ্য দিয়ে আছি, অনেক চুক্তির মধ্যে আমরা আছি একে অপরকে। এই চুক্তির মধ্যে অনেকগুলি চুক্তি আছে যেগুলি বাইন্ডিং চুক্তি করা আছে, কিছু আছে নন বাইন্ডিং চুক্তি, কিন্তু ইন্টারন্যাশনাল বাইন্ডিং চুক্তি যেগুলি অর্গানাইজেশন যেগুলি আছে, ফিলিপিন্সের সাথে আমাদের বাইলেটারাল চুক্তিও আছে, এই ইভেন এই মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত ইন্টারন্যাশনাল চুক্তি তো আছে। সো দ্যাট আমার মনে হয় যে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি প্রসেসটা ঠিক মতো যেতে পারি, ডিউ প্রসেসের মধ্যে এগোতে পারি, তাহলে ফিলিপিনের ব্যাংক থেকে আমরা এই টাকা উদ্ধার করে নিয়ে আসতে পারবো। ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, হ্যালো। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম মৌসুমী, কলকাতা থেকে বলছি। জি। হ্যাঁ, আমার প্রশ্ন করার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভের টাকা চুরি নিয়ে আমরা নাগরিক হিসেবে খুবই উদ্বিগ্ন। আমার প্রশ্ন হলো যে ফিলিপাইনে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই টাকা নিয়ে তাদের দেশে একটা তোড়জোড় চলছে, আমাদের দেশের তোড়জোড়টা কত দূর আমরা এটা পর্দায় যেভাবে সেভাবে আমরা দেখতে চাই। আর একটা হলো যে অর্থমন্ত্রীর পদত্যাগের বিষয়টা নিয়ে ওনার কি পদত্যাগ করা উচিত ছিল না? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, মনির ভাই আপনি বলেন, আপনি দেখছেন কিনা গত দুদিন ধরে ওখান থেকেও আসছে যে এই টাকা পাওয়ার আশা ক্ষীণ, এই ধরনের। আজকে দেখবেন আপনি প্রত্যেকটা পত্রিকা কিন্তু হেডলাইন ওখান থেকে আসছে। ওনার নাম উনি হলেন সিনেট কমিটিতে, হ্যাঁ, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তারপরে আপনার ব্যাংকিং এবং কারেন্সিজ চেয়ারম্যান সিনেট কমিটিতে উনি উনি কালকে একটা ইন্টারভিউ বলেছেন যে এই টাকা যেভাবে চলে গেছে, এই টাকা উদ্ধার করা কঠিন। পাশাপাশি আবার ওনাকে আমি দেখলাম, আজকে ওনাকে কোট করা হয়েছে, যেটা রুদ্ধদ্বারিয়া ছিল, যেটা মায়া দিগুতির সাথে 9 ঘন্টার রুদ্ধদ্বারিয়া, যেটা সেইখানে কিন্তু সেটা শেষ হওয়ার পর উনি টেলিফোনে বলেছেন যে মায়া অনেক তথ্য দিয়েছে, আমাদেরকে সাহায্য করেছে, আমরা চেক করে দেখব, এবং তার এই বক্তব্যটা পাবলিকলি আসবে কিনা এটা তার পারমিশন লাগবে। হ্যাঁ, তবে আমরা অনেক জিনিস পেয়েছি এবং তাতে আমাদের কাছে মনে হচ্ছে আমরা সত্য উদ্ঘাটনের একটা কাছাকাছি জায়গায় এসেছি। একই ব্যক্তি 2 দিন 2 ধরনের কথা বলেছে, ওর মধ্যে দিয়ে একজনের তো আজকে আমাদের বড় বড় হেডলাইন হয়ে গেছে, টাকা পাওয়ার আশা ক্ষীণ। এটা হচ্ছে, প্রথমত আমি সাংবাদিক হিসেবে একটা কথা বলতে চাই, যে আজকে যে পত্রিকাগুলি লিখেছে যে টাকা পাওয়ার আশা বড় ক্ষীণ, এটা আমি মনে করি খুব রেসপন্সিবল দায়িত্ব তারা পালন করে নাই। টাকা পাওয়ার আশা ক্ষীণ বা টাকা পাওয়ার আশা খুব উজ্জ্বল, উভয় অর্থেই এই ধরনের হেডিং এখনকার সময়ে সাংবাদিক কোন জায়গায় তদন্ত শেষ হয়নি, কোনো কিছু হয়নি, বাংলাদেশে তো শুরুই হয় আমাদের এন্ডে। সে তার আগেই পত্রিকাগুলো বলে দিল যে টাকা পাওয়া যাবে না। হ্যাঁ, এটা এই যে ভদ্রমহিলা টেলিফোন করলেন একটু আগে, আমাদের একজন দর্শক, তিনি বলেন যে তিনি উদ্বিগ্ন, তার মতো যারা মোটামুটি পত্র পত্রিকা পড়ে সবাই কিন্তু উদ্বিগ্ন। আমি একটা পত্রিকার সঙ্গে আছে, আমার পত্রিকাতে বহু টেলিফোন এসছে আর কি, আমরা অবশ্যই হেডিং করিনি। হ্যাঁ, আমরা বলছি যে বাংলাদেশ টাকা পাওয়ার দাবিদার, হক আছে বাংলাদেশের এই টাকার দাবি করা, এটা আমরা বলছি। যাই হোক, বিষয়টা হচ্ছে এখানটায় এই আমাদের মিডিয়ার ভূমিকাটা আমি একটু বলতে চাই। আমি একটু ব্যাংকার না, সুতরাং ব্যাংকের ওই টিডবিটস গুলো আমি বলতে পারবো না, এটা আবু আহমেদ ভাই আর রেজা ভাই বলছেন। মিডিয়ার ভূমিকাটা এই ধরনের ক্রাইসিসের সময় আমি আগেও দেখেছি, অন্যান্য সময় দেখেছি, ওইগুলোর অতীতের কথা বলতে চাই না। আমার কাছে সবসময় মনে হয়েছে যে মিডিয়া ওভার অ্যাক্ট করে, যা না তার চেয়ে বেশি অ্যাক্ট করে মিডিয়া। দেখেন, একটা ঘটনা ঘটেছে সেন্ট্রাল ব্যাংকে, এটা কমার্শিয়াল ব্যাংক না, কিন্তু সেন্ট্রাল ব্যাংক বুঝতে হবে, ব্যাংক অফ দ্য ব্যাংকস, তাই তো? আচ্ছা, এবং সমস্ত অর্থনীতির ব্যাংক হচ্ছে এটা। সুতরাং এর সঙ্গে জনগণের সব সম্পদ, শুধু জনগণ না, এটা আমাদের ইন্টারন্যাশনাল সমস্ত ধরনের আর্থিক যোগাযোগের সেন্টার হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। সেই ঘটনাটা নিয়ে ঘটার পরে আমরা যখন জানলাম, তখনই কিন্তু নানা ধরনের হইচই শুরু হয়ে গেল মিডিয়াতে, এবং প্রত্যেককে আমরা কোট করতেছি ফ্রি স্টাইলে। এ বলছে এই কথা যে পাওয়া যাবে না, এ বলছে পাওয়া যাবে, এ বলছে এটা হয়েছে, এ বলছে ওইটা হয়েছে, সে বলছে। উই ডিড নট ওয়েট ফর দ্য গভর্নমেন্ট টু অ্যাক্ট, উই ডিড নট ওয়েট ইভেন ফর দি ব্যাংক টু অ্যাক্ট। কথাটা বুঝছেন? আমি মনে করি এটা খুব ডেঞ্জারাস। তারপরে যে আরেকটা ছায়া তদন্ত করার জন্য র্যাব গেল, আজকে পত্রিকাতে আছে, আগেও পত্রিকা ছাপা হয়েছে, তারা কার পারমিশনে গেল ছায়া তদন্ত করার? মামলাই তো হয়নি,
তা তারা কিসে তদন্ত করবে? হু আর দে? তাদেরকে কে অথরিটি দিল? কার নির্দেশে, কার পারমিশনে তারা ছায়া তদন্ত করতে গেল? সেখানে আবার আরেকজন আইটি এক্সপার্ট নামে নামানো হইলো। একদিন পরে স্টেটমেন্ট পত্রিকায় আসলো যে সে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যুক্ত না, আইসিটি গভর্নমেন্টের সঙ্গে যুক্ত না। তা তাকে একটা র্যাবের একমাত্র একটা প্রতিষ্ঠান তার কি ওখানে নামাই দিল উইদাউট এনি অথরিটি? হোয়াট ইজ দিস? এটা কি এটা বালখিল্য ব্যাপার নাকি? ছেলে খেলা হচ্ছে বা কেন্দ্রীয় ব্যাংকে নিয়ে? আমি জিজ্ঞেস করতে চাই নীতি নির্ধারকদের যে র্যাবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার জন্য? দে শুড বি অ্যাকিউজড। এটা ফাইজলামি নেই, এটা কেন্দ্রীয় ব্যাংক না আমি নামাই দিলাম একটা ছায়া তদন্ত করার জন্য। কার পারমিশন? কেউ অথরিটি দিচ্ছে তাদের? সুতরাং এই যে ব্যাপারগুলো হচ্ছে আজকে, এই ব্যাপারগুলো কিন্তু ফিলিপিনে তো ঘটে নাই। তারা কিন্তু তাদের যেটা নিয়োগ একটা হিয়ারিং করতেছে, সেখান থেকে তারা কিন্তু দেখেন কত দ্রুত তথ্যগুলি বের করে নিয়ে আসছে। কিন্তু মনির ভাই আরো আমার কাছে খুব তাৎপর্য লেগেছে, গত এই 21 দিনের মধ্যে আজকে ওনাদের অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে এখন সময় এসেছে আমাদের মানি লন্ডারিং এটাকে, এই যে জুয়া, ক্যাসিনো, এগুলাকে এর ভেতরে আনতে হবে, নতুবা এই বেয়ারা হয়ে গেছে। অর্থমন্ত্রী শুধু এই বিষয় ছাড়া আর কোনো কথা বলেননি। আর আমাদের এখানে দেখেন কত কথা হয়েছে। আপনি যদি গত 7 দিনের পত্রিকা দেখেন, হ্যাঁ, টিভিগুলো তো আর রেকর্ড করা যাবে না, কিন্তু পত্রিকাগুলি যদি দেখেন আমার মনে হয় যে 10 মন ভারী হয়ে যাবে যে এত কথা হয়েছে, এবং প্রত্যেকে এক্সপার্ট। একটা ঘটনা ঘটেছে, গভর্নমেন্ট অ্যাক্ট করবে, একটা তদন্ত কমিটি বা কমিশন হোয়াটএভার সেটা করবে, তারা তদন্ত করবে, তদন্ত করার পরে ফাইন্ডিংস গুলো বেরোবে, বেরোবার পরে হ্যাঁ ইন দি কোর্স ভেতরে যে অ্যাকশন নেওয়ার সেই অ্যাকশনগুলি নেবে, তার ভিত্তিতে জিনিসগুলো আগাবে, যেটা ফিলিপাইন্স করছে, তাই না? তারা একটা হিয়ারিং করছে, হিয়ারিং করার পরে দেখেন 3-4 দিনের মাথায় কিন্তু আজকে ওই বলতে বাধ্য হলো যে আমরা নতুন কিছু তথ্য পেয়েছি তার কাছ থেকে, মাত্র 4 দিনের মধ্যে। আর আমাদের এখানে দেখেন শুরুই হয়নি। কেন শুরু হয়নি? কারণ এই যে চারিদিক থেকে কথাগুলি আসছে, হ্যাঁ, আমি তো বিভ্রান্ত ভাই, সোজা কথা, সত্যি কথা, আমি বিভ্রান্ত। আসলে কি ঘটেছিল, কি ঘটে নাই, কিভাবে হয়েছিল, কিভাবে হয় নাই, পুরাটাই আমি বিভ্রান্ত। কারণ এক একজন এক এক কথা বলতেছে। এইটা আমি মনে করি যে সবাই কিন্তু এই জায়গাটা রেসপন্সিবল দায়িত্ব পালন করা উচিত, এভরিবডি, ইভেন যারা এক্সপার্ট তাদেরও পালন করা উচিত। তারা তখনই কথা বলবেন যখন তাদেরকে তদন্ত কমিটি ডাকবে বা কমিশন যদি হয়ে থাকে তারা ডাকবে, তখনই তারা তাদের সাবমিশন সেখানে দেবেন। আমি এক্সপার্ট না, হ্যাঁ, আমি একজনকে বললাম আচ্ছা আপনি একটা কমেন্ট করেন তো, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়েছে আপনি বলেন। হ্যাঁ, তিনি বললেন, আমি এটা লিখে দিলাম। ওই বজলু ভাই, বজলু ভাইয়ের বন্ধু এখানে বসা আছে আবু আহমদ সাহেব, হ্যাঁ, বজলু ভাই একটা কথা আমাদেরকে সবসময় বলতেন যে দেখো আমাদের একটা দোষকে, আমাদের হাতে তো কলম থাকে, আমরা লিখে দিই, যা খুশি তাই লিখে দিই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তাই। আমি খুব মর্মাহত বাংলাদেশের এই পুরা এই মিডিয়ার এই আচরণে আর কি। এটা খুবই কি বলবো, নিন্দাযোগ্য ব্যাপার আর কি। দে শুড হ্যাভ কেপ্ট, তারা এইটুকু করা উচিত ছিল যে হ্যাঁ এরকম একটা হ্যাক হয়েছে, ঘটনা ঘটছে, হ্যাক হয়েছে, এত টাকা হয়েছে, এই যতদূর জানা গেছে এইভাবে হয়েছে, গভর্নমেন্ট একটা কমিটি করছে বা করবে, তারপরে আমরা দেখবো যে এটা কি হয়েছে। এর বেশি তো তাদের বলা উচিত না। আর ফিলিপাইন্সে যা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা রিপোর্ট করা উচিত ছিল। টাকা ফেরত পাওয়া যাবে, টাকা ফেরত পাওয়া যাবে না, টাকা ওইখানে গেছে, টাকা সেখানে গেছে, এ যুক্ত আছে, ও জড়িত আছে, এই কথাগুলি বলার তো আমি মনে করি রিপোর্ট বের হওয়ার আগে এটা তো মিসলিড করে তদন্তকে। আচ্ছা মনে ভাই, আপনি একটা কথা বলেছিলেন যে প্রথমে যেমন আপনি একটা জিনিস উনি বললেন যে ফাইন্ডিংস বের করে তারপরে না আপনি কথা বলবেন। আবার এখানে আবার একদল প্রশ্ন উঠে বসছে যে আমাদের সাধারণত তদন্ত কমিটি হলো ওই তদন্ত আর কখনো তদন্ত কমিটির রিপোর্ট না, এটা ঠিক না। সেটা না, এখানে আমি একটু সবসময় যে কথা, এই যে তদন্ত কমিটির আলোর মুখ দেখে না, এটা ঠিক না। এই শেয়ার বাজার নিয়ে একটা তদন্ত কমিটি হয়েছিল, তো ভালো, আমি মনে করি অল্প সময়ের মধ্যে ভালোই রিপোর্ট দিয়েছিল, সেটা বাইরে প্রকাশ হয়েছে। অ্যাকশন হয়তো হয়নি, সেটা আলাদা কথা। এখানেও আমি মনে করি যে সময়টা বেশি দেওয়া হয় না, 75 দিন বা এরকম দেওয়া হয়েছে, বা এর ইন্টারিম রিপোর্ট দিতে হবে এরও আগে। পুরো জাতি এটার দিকে তাকিয়ে আছে সিস্টেমেটিকলি জিনিসটা জানার জন্য। শুধু তাই না, এটা সেন্ট্রাল ব্যাংকের জন্য অন্যভাবে উপকৃত হবে। এই জন্য এক তো হচ্ছে আমাদের টাকা কারা চুরি করলো, আমাদের এই প্রান্তে কেউ দোষী কিনা, না শুধু টেকনিক্যাল ইয়েতে মানে সাইবার হ্যাকিং এর মাধ্যমে জিনিসটা চলে গেল, আমাদের এইদিকে কোনো লোক কারা জড়িত আছে কিনা, এই দুটাকে দেখা। আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট অডিটও তারা করবে, যে ম্যানেজমেন্ট এভাবে ওইখানে ম্যানেজমেন্ট দুর্বলতা ছিল। সবকিছু আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এখন একটু ওভারহোলিং এরও দরকার আছে, মানে নতুনভাবে রিস্ট্রাকচারিং করার প্রয়োজন আছে।
অর্থমন্ত্রীর মধ্যে একটা ইন্টারভিউতে তাই বলেছেন অনেকটা। কোন অধিকাংশ ইয়ের ক্ষেত্রে সঙ্গে আমি একমত ওনার সেন্টিমেন্টের সাথে, অথবা যে বক্তব্য উনি দিয়েছেন। আমরা একটা ক্লিন বাংলাদেশ ব্যাংক দেখতে চাই, সত্যি কথা বলতে কি। এবং ওই যে উনি যেটা বললেন রাজা সাহেব, যে বাংলাদেশ ব্যাংকের গাইডেন্স নিয়ে তো নেতৃত্বে তো আমরা অটোমেশন এই যে ইয়ে করলাম, কম্পিউটার অটোমেশনটা সেখানে দেওয়া আছে কে কি করা যাবে কি করা যাবে না। আর সে বাংলাদেশ ব্যাংক বিং রেগুলেটর সেখানে আসলে নিজেরা ব্যর্থ হয়ে গেল। তো ওই ব্যর্থতাটা হচ্ছে আমাদের জন্য পীড়াদায়ক। হ্যাঁ, গভর্নর মহোদয় যিনি বিদায়, উনি আমার কাছে এটা আমার বুঝে আসে না যে উনি কেন এটাকে মানে ছোট ইস্যু হিসাবে দেখতে গেল কেন। ইট ইজ এ বিগ ইস্যু। উনি কেন এটাকে শেয়ার করলেন না? ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বলতে পারতেন, অর্থমন্ত্রীর মধ্যে বয়স্ক লোক, ওনার সঙ্গে বলতে পারতেন। এটা উচিত ছিল না। উনি এটাকে শুধু মানুষ দুটাকে পাঠানো আর এটাকে চেপে যাওয়া, ওইখানে ওনাকে দোষ দেওয়া হচ্ছে। আর আমি ওটা শোনেন, এই যে অর্থ পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটা সময় বলে দিবে। হয়তো এখানে একটা কথা উনি যেটা বলেছেন যে ওই যে ব্যাংক, ওই সংশ্লিষ্ট ব্যাংককে যদি দায়ী করা যায়, এখন হয়তো অর্থ এমনও হতে পারে, এটা হচ্ছে অল পারসেপশন আমাদের স্পেকুলেটিভ কথাবার্তা, যে জুয়ার আসরে গেছে, ঠিক আছে, সেখান থেকে অন্যদের হাতে অন্য দেশেও চলে যেতে পারে। তো ওগুলো যদি ব্যাংকের যদি ইয়ে করা হয়, সেটা হচ্ছে আইনের কথা। আর আমরা কতটা শক্তি মানে শক্তি দেখাইয়ে চারিদিকে প্রেসার ক্রিয়েট করতে পারবো ফিলিপাইন্সের গভর্নমেন্টের উপর বা ওদের ব্যাংকিং সিস্টেম, সেটারও একটা ব্যাপার আছে। আমরা তো আর যুক্তরাষ্ট্র না, আমাদের শক্তি সামর্থ্য অতটা না, আমাদের কথা কেউ শুনবে কেউ নাও শুনতে পারে। সবকিছু মিলে আমাদের দুর্বলতাগুলো আমাদের দেখা উচিত। তো সবকিছু মিলে আনফরচুনেট থিং হচ্ছে 250টা কান্ট্রি বা ইনস্টিটিউশনে টাকা রাখে ওইখানে, এবং আমরাও রাখাটা দোষের কিছু না। ফেডারেল রিজার্ভ সিস্টেম ওইটা রাখতে হয়, ভাগ্যরই রাখা হয়, অন্যান্য সেন্ট্রাল ব্যাংকও আছে। আমাদের টাকাটা হ্যাকিং হয়ে গেল, হ্যাকিং মানে চুরি হয়ে গেল, হয়তো হ্যাকিং হয়েছে অথবা আমরা দিয়ে দিছি। একই কথা। আপনি যেটা বলছেন যে আমাদের টাকাটা ওখানে যেটা ছিল সেই টাকাটা যেটা গিয়েছে, টাকা যদি থাকে, টাকা যে কোনো সম্পত্তি থাকলে যারা চুরি করার চিন্তায় থাকে ওরাও চেষ্টা করবে। এখন ফিলিপিন্সকে তারা একটা পথ হিসাবে ব্যবহার করেছে এই রুটটাকে। এখন আমাদের আসার যে জায়গাটা আছে যে বাংলাদেশ গ্লোবাল ভিলেজের অংশ, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক যা বিশ্বের আরো সকল কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পৃক্ত। বাংলাদেশ আলাদা কোনো পার্ট আছে, বাংলাদেশের টাকা নিয়ে ফিলিপিন্সের ব্যাংক কোনো দায়বদ্ধতা থাকবে না তা না, থাকতে হবে। আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদের টাকাটা মানি লন্ডারিং এর মধ্য দিয়ে টাকাটা গেছে কিনা, আনওয়ান্ট ইলিগেল ট্রানজাকশন হয়েছে কিনা, এই জিনিসগুলো যদি আমাদের তদন্ত কমিটি এস্টাবলিশ যদি করতে পারে, তাহলে আমরা বিশ্বের আরো অন্যান্য দেশগুলিকে নিয়ে সাথে নিয়ে এই জায়গাতে আমরা জিতে চলে আসতে পারবো। টেলিফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, কথা আমরা তো শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না আমরা। আমি সাধারণ ভাই, আমি যেটা বলছিলাম এখানে এই প্রসঙ্গ নিয়ে বললাম, আমি ওদের এখানে যেটা দেখলাম যে একটা ফিনান্স অ্যাকশন টাস্ক ফোর্স আছে ইন্টারন্যাশনাল গ্লোবালি, যারা রেমিটেন্সকে বৈধ বা অবৈধ বা এই পুরো বিশ্বে এটাকে ট্র্যাক করে। এবং তারা হলো সত্যি কথা বলতে কি একটা বডি যারা হোল ওয়ার্ল্ডের সব ব্যাংকে মাধ্যম হিসাবে কাজ করে, এবং তারা একটা কন্ট্রোলিং অথরিটির মতো কাজ করে। আমি ওদের এটা পড়তে গিয়ে দেখলাম যে ফিলিপিন্স হচ্ছে গ্রে ইয়াতে লাইনে আছে, হ্যাঁ গ্রে ইয়াতে আছে, এবং ওদের দেশ প্যারামিটার, ওদের যে প্যারামিটার হলো ওদের গ্রে, এবং 17টা দেশ ইতিমধ্যে তাদের দেশে ফিলিপিন্সের যে অ্যাকাউন্টগুলো আছে তাদেরকে বন্ধ করে দিতে বলেছে। তার মধ্যে আমেরিকা আছে, ব্রিটেন আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, ইটালি আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডাও আছে। এই 17টা দেশের মধ্যে তারা রিসেন্টলি তাদেরকে বলেছে ব্যাংক তাদের অ্যাকাউন্টগুলো ফিলিপিন্সের, তার মানে সাসপেক্টেড এবং ওই যে ক্যাসিনো বা এগুলোর জন্য, এবং তারা ওই সরকার মানে ফিলিপিন সরকার এই ভয়ে আছে যে বাংলাদেশের এইটা তাদের জন্য যদি আমরা এটাকে রিসলভ করতে না পারি, তাহলে যদি ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, তাহলে যে ওদের কোটি কোটি টাকা প্রসঙ্গে আমি কথাটা বলতে চাই, কোটি কোটি টাকার যে যেটা আসছে ওদের রেমিটেন্স আছে, বিষয়টা হচ্ছে যে এখানে আসার জায়গাটা এখানে আমি বলতে চাই যে কথাটা যে এটা এখানে আমাদের তো
জিনিসটা বুঝতে হবে, যেটা রেজা সাহেব আপনারা বলছেন যে এটা বাংলাদেশের গ্লোবাল ভিলেজের অংশ। গ্লোবাল ভিলেজ মানে শুধু জিওগ্রাফিক্যালি বা ইকোনমিক না, ব্যাংকিং খাতেও কিন্তু গ্লোবাল ভিলেজের একটা পার্ট আমরা। এবং এই সমস্ত টাকা আসা যাওয়া দেওয়া নেওয়া সবগুলি কিন্তু রেকর্ডেড, একটা কিন্তু আনরেকর্ডেড লাগে। হ্যাঁ, এই যে আনরেকর্ডেড টাকাটা ফিলিপিন্সে ঢুকলো, এখন ফিলিপিন্সে প্রমাণ করতে হবে এই যে আমরা মানি লন্ডারিং এর টাকা নিই নাই। হ্যাঁ, যদি সেটা প্রমাণ তারা না করতে পারে তাহলে দে আর বাউন্ড টু গিভ দ্যাট মানি ব্যাক। কারণ একবার যদি তারা ব্ল্যাকলিস্টেড হয়, একবার যদি ফিলিপিন্সের এই ব্যাংক বলেন বা ফিলিপিন্সের পানি সিস্টেম সিস্টেম ব্যাংকিং সিস্টেমের মধ্যে মানি লন্ডারিং এর টাকা ঢুকতে পারে, এটা যদি প্রতিষ্ঠিত হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আপনি আজকে বিশ্ব বাণিজ্য যেভাবে চলছে, এই যেটা আমি আগে বললেন বাইন্ডিং এগ্রিমেন্টের মধ্যে দিয়ে তো চলছে, আপনি আছে এখন ফিলিপিন্স কোনোভাবে নিজেকে প্রমাণ করতে চাইবে না যে তার জায়গাটা মানি লন্ডারিং এর জন্য সুন্দর জায়গা, সেখানে সেফ প্লেস এটা মনে করবে না। আপনি এই যে এইটা বাংলাদেশের যেটা আছে এখন এস্টাবলিশ করতে হবে যে এই টাকাটা অবৈধ টাকা হ্যাক হয়ে চলে গেছে, এবং সেটা যদি এস্টাবলিশ করতে পারে তাহলে বাংলাদেশের এই টাকাটা আসবে। আমি আমাদের কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি বিষয় একটু বলতে চাই যে আমাদের ব্যাংকগুলি যে আপনারা জানেন যে শেয়ার মার্কেটও ব্যাংকগুলি, বাংলাদেশের শেয়ার মার্কেটের ব্যাংকগুলির এখনো প্রায় 30% মতো আজকের ওদের মার্কেট ক্যাপিটালাইজেশনের মধ্যে 30% মতো ব্যাংকগুলির অবস্থান, এবং সবচেয়ে ট্রান্সপারেন্ট এর সমস্ত ক্রেডিট যদি আপনি বলতে পারেন মূলত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। আপনি তাদের যে আপনার সুপারভিশন, তাদের যে মনিটরিং ইজ এক্সিলেন্ট। আপনি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা প্রতিদিন কোনো না কোনো ব্যাংকে, আমরা যে বোর্ডে আছি প্রায় দিনই শুনি যে কোনো না কোনো তারা ইনকোয়ারিতে এসছে। আপনি হেন কোনো বিষয় নাই যে বিষয় বাংলাদেশ ব্যাংকের নজরে নাই। আমাদের গাড়ি ব্যবহার থেকে শুরু করে বৈদেশিক মুদ্রার লেনদেন, বিদেশি টাকা আসা, আপনি যে কোনো অ্যাকাউন্ট ইচ্ছা করলেই এই যে লক্ষ লক্ষ ডলার যে চলে আসবে, ইট ইজ ইম্পসিবল। বাংলাদেশের একটা অ্যাকাউন্টে আপনি দেখা গেল যে কারো অ্যাকাউন্টে 2 কোটি ডলার চলে আসছে, কোনো ব্যাংক তাকে পেমেন্ট দেবে না, শিওর করতে হবে যে টাকাটা কোথেকে এসছে। এই আইন বাংলাদেশ ব্যাংকে তৈরি করে না, এই আইন বাংলাদেশ ব্যাংক কমপ্লাই করেছে। সারা বিশ্বে ব্যবসা, গ্লোবাল ব্যবসা অনুযায়ী যেভাবে চলছে সেখানে এগুলি হচ্ছে কমপ্লায়েন্সের বিষয়। আজকে আমাদেরকে এই জায়গাটার দাবিটা এস্টাবলিশ করতে হবে। আমরা যেটা হয়েছে মনিরুজ্জামান ভাই যেটা বললো যে খুব তাড়াতাড়ি আমরা রিয়াকশনটা দেখিয়েছি, যে আমাদের যেটা মিডিয়া বলেন, মিডিয়াকে উনি যেভাবে বলতে পারেন আমি অতটা সাহসী না, ওইভাবে বলতে পারবো না, কিন্তু মিডিয়ার মানুষ হিসেবে বলেছেন সত্য কথাটা এসছে আর কি এর মধ্যে দিয়ে। যে আজকেও আপনি দেখেছেন যে ইন্টারভিউগুলি এসছে যে আরেকটু রয়েস হয়ে আরেকটু ধীরে সুস্থে নতুন গভর্নর মহোদয় চলে গেছেন, ওকে আমরা ওয়েলকাম করি এটাকে, যে আমাদের দেশে এই সংস্কৃতি চালু হোক। উনি একদম সুপ্রিম রেসপন্সিবিলিটি তো ওনার আছেই, উনি সেটা নিয়ে উনি চলে গেছেন। নতুন একজন আসবেন, উনি দেখবেন কোথায় কি লুফলস আছেন, তারপরে উনি একটা কাজ শুরু করবেন। এবং আপনি যেটা মিডিয়া থেকে আমরা যেটা ডিমান্ড করতে পারি, একটু আগে আপনি যেটা বললেন যে ফিলিপিন্স তার সমস্ত হিয়ারিংগুলিকে অন এয়ার করছে, লাইভ টেলিকাস্ট করছে, আমরা জানতে পারি যে এখনই যেটা একটু আগে বললেন যে তদন্ত কমিটি হলে পরে আর আশা রাখতে পারি না, কারণ তদন্ত কমিটির রিপোর্ট আমরা ঠিক পাই না। আমরা আজকের যে এই ঘটনাটা হয়েছে, এই ঘটনা যে তদন্ত কমিটি হবে বা তাদের যে রিপোর্ট হবে, এটা আমরা কিছুদিন পর পর পিরিয়ডিক্যালি যদি ওদের কাছ থেকে একটা স্টেটমেন্ট পাই যে তারা কোন দিকে যাচ্ছে, তারা কি পাচ্ছে, তখন মানুষের যে উদ্বেগের জায়গাটা আছে, এই উদ্বেগের জায়গাটাতে একটা কন্ট্রোল আসবে। এখানে একটা আমরা একটা মানে আমরা ফিলিপাইন্স তো টাকা নিতে পেরেছে, তারা নিয়েছে, মানে তাদের ওই লোকগুলো আর কি। তো আমাদের এখান থেকে তো টাকা হয় তারা মানে আমাদের যে হোল সিস্টেমকে হ্যাক করেছে বা যেভাবে হোক এটাকে টর্পেডো করে নিয়ে গেছে আমাদের সিস্টেমটাকে, অথবা আমাদের এখান থেকে লোকে দিয়ে দিছে। তো এখন আমরা তো দেখতে হবে যে আমাদের এখান থেকে কেউ যদি লোকে দিয়া দেয় ওই ফিলিপাইন্সের চোরদেরকে, তাহলে এটা তো আমাদের দোষ। সেটা এই যে তদন্ত কমিটি আশা করি এটা দেখবে, হোল জিনিসটা মানে অ্যাকাউন্টেবিলিটি ফিক্স আপ করবে, রেসপন্সিবিলিটি ফিক্স আপ করবে, কারা দায়ী সেটা, এবং আমাদের সিস্টেমে কোথায় গলদ আছে, ম্যানেজমেন্টে কোথায় গলদ আছে, সবকিছু আমি মনে করি বাংলাদেশ ব্যাংকে বহুদিন পরে এই বাংলাদেশ ব্যাংকের অপারেশনাল সাইটগুলোকে দেখার জন্য মানে একটা আমি মনে করি এই তদন্ত কমিটি ওগুলো দেখা উচিত। কারণ তাহলে বাংলাদেশ ব্যাংক অবশ্য অনেক ভালো কাজ করেছে। ওই যে উনি যেটা বললো আজকে যে ব্যাংকিং সেক্টরে মোর ট্রান্সপারেন্ট, এটা বাংলাদেশ ব্যাংকের অবদান। 90s কিন্তু এমন ছিল না। 90s প্রাইভেট ব্যাংক দুই সাইডটা যা করে তাই করতো, কিন্তু এখন আর পারে না। একটি বড় ট্রানজাকশন করার জন্য ওদের সাথে ড্যাশবোর্ড আছে, বড় কোনো ট্রানজাকশন করলে ওদের ড্যাশবোর্ডে একটা সময় ডাইরেক্টররা আগে 90s আমি তো প্রথম থেকে শেয়ার বাজারে লিস্টেড ছিল তো এগুলা,
এখানে হোটেলের ফটোর সব টাকা পয়সা ওই হেরা নিয়ে যেত ওই ভাগটা কইরা, এই গাড়ি বেচতেছে, কেউ কেউ ফ্ল্যাট বেচতেছে, কেউ হোটেলে থাকে ওই যে বিল দিতেছে বোর্ডের কথা বলা, এগুলো এখন আর হচ্ছে আমাদের এখন বাংলাদেশ ব্যাংক গুলো করা হয়েছে, স্ট্রিমলাইন করা হয়েছে। এটা দেশের স্বার্থে করছে, ডিপোজিটারদের স্বার্থে করছে, শেয়ার হোল্ডারদের স্বার্থে করেছে। বাংলাদেশ ব্যাংক অনেক অ্যাকশন, কারণ তা না হলে আমাদের হোল সিস্টেম এতদিন এতটা উন্নতি করতো না। কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংকে যে লেপসেস আছে, অর্থমন্ত্রী মহোদয় কিন্তু কিছু পয়েন্ট আউট করেছেন, সেগুলো আমরা আশা করি বাংলাদেশ ব্যাংকের ল্যাপসেস নাকি পার্টিকুলার ওই ঘটনাটা ঘটেছে কোন একটা কারণে, কারণ টোটাল সিস্টেমে তো ল্যাপসেস না, এটা এখানে দুজন লোক দেখবে, সেটাই অপেক্ষা করতে হবে, সেটাই দেখবে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার নাম ডক্টর সিদ্দিকুর রহমান খান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। জি, আমার এই বিজ্ঞ আলোচকদের আমি আলোচনা শুনছি, বিশেষ করে আমার প্রশ্নটা হচ্ছে আমাদের খন্দকার মনিরুজ্জামান, জি, আমাদের সিনিয়র সাংবাদিক। জি, উনি একটু আগে যেভাবে বললেন যে আজকে আমাদের দেশের মিডিয়া বোধহয় খুব বড় একটা অপরাধ করে ফেলেছে, এই বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভের টাকা চুরির বিষয়ে মিডিয়া আমাদেরকে খবর দিয়ে বড় একটা অপরাধ করে ফেলেছে এবং উনি নিন্দা জানিয়েছেন। উনি নিজেও একজন মিডিয়ার লোক। আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার প্রশ্ন যে আজকে এক মাস আগের ঘটনা ঘটেছে, বাংলাদেশ ব্যাংক পুরো বিষয়টা সাপ্রেস করেছে, গভর্নমেন্ট জানে নাই, গভর্নমেন্ট এই পর্যন্ত জনগণকে আশ্বস্ত করার জন্য একটা তাদের বক্তব্য দেয়নি। আজকে আমরা দেখলাম মাননীয় অর্থমন্ত্রী একটা সাক্ষাৎকার দিয়েছেন, প্রথম আলো পত্রিকায় আসছে, এবং সেইখানে উনি ক্যাটাগরিক্যালি বাংলাদেশ ব্যাংকের এই দুর্বলতা এবং একটা এই কথাও বলেছেন যে সেখানে আমাদের বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ আছে, 6 জনের যে কোনো একজনের ছাপ না হলে এই টাকা রিলিজ হওয়ার কথা না, যদি পত্রিকার রিপোর্টটা ঠিক হয়। তাহলে আজকে আমাদের এই জনগণ যাদের টাকা পয়সা এই ব্যাংকের মধ্য দিয়ে আমাদের রাখা হচ্ছে, মিডিয়ার কথাগুলোর মধ্যে হয়তো কিছু বিভ্রান্তি থাকছে, কিন্তু উনি যেভাবে মিডিয়াকেই বললেন, সরকার কি আমাদেরকে আশ্বস্ত করেছে এই পর্যন্ত? আর ফিলিপাইনের টাকা ফিলিপাইনে গিয়েছে, তাদের তো টাকা নাই, তারা এত দ্রুত কার্যক্রম শুরু করে ফেলেছে। আমরা আমাদের দেশের কি দৃশ্যমান এই পর্যন্ত দেখলাম, আমাদের গভর্নর মহোদয় চলে যাওয়া ছাড়া। আর বাংলাদেশের মানুষের একটা তো আশঙ্কা তৈরি হবে, আমরা বেসিক ব্যাংকের টাকা গেল, সোনালী ব্যাংকের টাকা গেল, শেয়ার মার্কেট গেল, বিসমিল্লাহ, ডেস্টিনি, অনেক গেল আমাদের, কিন্তু এই পর্যন্ত আমরা আস্থা রাখার মতো কি পদক্ষেপ আমরা দেখেছি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমি ধন্যবাদ আপনাকে। আমি সিদ্দিকুর রহমান সাহেবকে। বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু মিডিয়া জানিয়েছে সে কারণে নিন্দাটা করি নাই, সমালোচনাটা করি নাই। আমি সমালোচনা করছি মিডিয়া ওভার রিয়েক্ট করেছে, যে কথাটা বলা উচিত না সেই কথাগুলো বলেছে আর কি। হ্যাঁ, যেমন যে টাকা ফেরত পাওয়া যাবে না, আজকের যে পত্রিকাগুলোর যে হেডিং, বেশিরভাগ পত্রিকা, দুই একটা ছাড়া, টাকা ফেরত পাওয়ার আশা ক্ষীণ, এই যে হেডিংটা দেওয়া হয়েছে, এটা আমি মনে করি ওভার রিয়েক্ট করা হয়েছে। কারণ এখনো টাকা ফেরত পাওয়া যাবে কি যাবে না কোনোটাই বলার অবস্থা কিন্তু এখনো হয় নাই। সুতরাং আমি আগ বাড়িয়ে কেন এই কথাটা বলবো যে টাকা ফেরত পাওয়া যাবে না অথবা ফেরত পাওয়া যাবেই, মানে দুটো দিকই এখনো বলার জন্য ইট ইজ ইমম্যাচিওর। এই জায়গাটা মিডিয়ার যে ভূমিকাটা, এই হেডিংটা যদি ধরি আমরা, আরো আছে, হেডিংটা যদি ধরি, আমি মনে করি যে এই জায়গাটা রেসপন্সিবল ভূমিকা মিডিয়া পালন, অবশ্যই মিডিয়া রেসপন্সিবল ভূমিকা পালন করছে, ঘটনা জানিয়েছে, দেশবাসীকে জানিয়েছে, ইত্যাদি সবই ঠিক আছে, এবং অতীতেও বহু ঘটনা জানিয়েছে। আমি মিডিয়ার লোক, সেই হিসেবে তো আমার গর্বও আছে। কিন্তু আমার মিডিয়া বা আমি যখন ওভার রিয়েক্ট করবো, যেটা আবার মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে, সেটা তো অবশ্যই আমাকে সমালোচনা করতে হবে। এটা তো ঠিক না, কারণ আমি যা না তাই আমি লিখছি বা তাই আমি বলছি। এই কথাগুলো আমি বলছি যে এই কথাগুলো বিশেষ করে এই ধরনের ক্রাইসিসে যেই সমস্যাটার উপরে বাংলাদেশের অর্থনীতির একটা বড় আস্থার জায়গা নির্ভর করে, সেই ধরনের জায়গায় মিডিয়া যদি একটুও রেসপন্সিবল ভূমিকা পালন করে, তাহলে কিন্তু পুরো জিনিসটা হয়। আমি একটু বলতে চাই, আর সরকারের বিষয়টা আমি বলি, এক মিনিট অবন্ত ভাই, সরকারের বিষয়টা, হ্যাঁ এটা ঠিক, আমাদের সরকার এখন পর্যন্ত ফিলিপাইন যত দ্রুত অ্যাক্ট করেছে, আমাদের সরকার ততটা দ্রুত অ্যাক্ট করে নাই। আমরা যে অন্ধকারে আছি, আমরা কিছুই জানতে পারিনি রিঅ্যাক্টটা কোথায় হয়েছে। হ্যাঁ, শুধু কার মিডিয়ার, হ্যাঁ, মানে এই জন্যই যে মিডিয়া যখন রিঅ্যাক্টটা করেছে, আচ্ছা, তো তার আগে মনে করেন যে এটাও কিন্তু ওইখানকার মিডিয়ার জানানোটা কিন্তু রিঅ্যাক্ট করে নাই, ওটা আমি বলছি না। মিডিয়া যে জানিয়েছে, উনি বলেছেন যে আমরা এতদিন পরে জানলাম। হ্যাঁ, বিষয়টাই তো একদম মিডিয়ার কমেন্টস দিয়ে কথা, আমি কমেন্টস নিয়ে কথা বলছি, কমেন্টস নিয়ে, মিডিয়ার ভূমিকা নিয়ে না। উনি আরেকটা প্রশ্ন করেছেন, আরেকটা জিনিস দেখেন, এই ঘটনাটা কিন্তু আমরা আমাদের দেশের মিডিয়া থেকে জানতে পারিনি। জি, এটা কিন্তু জেনেছি আমেরিকান মিডিয়া থেকে। জিনিসটা বুঝতে পেরেছেন? সেই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। শুনুন, আমি এখানে একটা কথা,
আসলে হচ্ছে এখান থেকে বাংলাদেশে আমি মিডিয়াকে ওইভাবে দোষ দিচ্ছি না, এই জন্য এখানে আসলে এই যে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া জি একটা হইচই না করলে কিন্তু এই দেশে কাজ হয় না সহজে, বিশ্বাস করেন। এই কিছুটা হইচই হইলো বলে আজকে গভর্নরও গেলেন, ডেপুটি গভর্নর দুইজন, কারণ ওনার দোষ কতটুকু কার এটা আমি ঠিক জানি না। তারপর একটা ইনকোয়ারি কমিটি হলো, যেটা আমরা চাচ্ছিলাম। এখানে যেহেতু আমরা অন্য ফ্রন্টে আমাদের সব চুপচাপ, এই মিডিয়াটা হচ্ছে কিছুটা হলো হইচইয়ের মাধ্যমে হতে পারে, অনেক কিছু লেখার মধ্যে কোনোটা হয়তো আমাদের কারো কারো মনোপ্রদন হতে পারে। আমি সে কথাটা কিন্তু বলছি আর কি। মিডিয়া যদি হইচই না করতো, আমি তো দেখি, আমি অন্তত এখানে বাহবা দিব এই ইলেকট্রনিক মিডিয়া এবং এই যে আজকে যে আলোচনা করতেছি, এটাকে আমরা যদি হ্যামারিং না করতে থাকি তো ইট উইল বি ভেরি সুন এ ফরগটেন ইস্যু। এই জন্য আমি মনে করি মিডিয়া হইচই করেছে, এটা একটা পজিটিভ রেজাল্ট দেখা দিয়েছে। জাতি জানলো যে এখানে একটা বড় অনিয়ম হয়েছে, এবং এটা এক্সাম্পল হিসাবে সামনে থাকবে কিন্তু, যে অমুক সময় হয়েছে। সুতরাং এটা আমি মনে করি মিডিয়া না একবারে কিছুটা, সেটা ঠিকই আছে, সেটা আপনি যেটা বলছেন অবশ্যই মিডিয়া জানাবে, এবং মিডিয়া আমি বলছি মিডিয়ার জানানোটার মধ্যে ওভার রিঅ্যাকশন যেন না হয়। আর বেসিক ব্যাংক এবং হলমার্ক আর বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভের টাকা আলাদা, এটা দুটো দুই জিনিস। ওটা হয়েছে ঋণ ব্যবস্থাপনা ত্রুটি, সেখানে সরকারি ব্যাংক, দুটোই সরকারি ব্যাংক ছিল, সরকারি ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে এটা কিন্তু আর এটা হচ্ছে কি আমাদের রিজার্ভটা চুরি হয়ে গেছে। এটা আপনার ব্যক্তিগত অনেক বেশি সেনসিটিভ জিনিস। মানে আমি অত ভালো বুঝি না, কিন্তু এইটুক বুঝতে পারি যে পুরো হোল ওয়ার্ল্ডে, যেমন এখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ বলা হচ্ছে, বাইরে যত জায়গায় নিউজ পত্র সব জায়গায় সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ কথা কিন্তু প্রসঙ্গ আসছে। এর মধ্যে আমি দেখলাম কয়েকটা দেশে আবার ওদের এখানে নিউজটা হয়েছে যে আমাদেরকে চিন্তা করা দরকার, সেন্ট্রাল ব্যাংকের হ্যাক হয়ে যাচ্ছে এবং এই প্রসেসে, এবং যে কোনো সময় অর্ডার চলে যেতে পারে। তারা কিন্তু এটা আবার পর্যবেক্ষণ করছে যে তারা কি করতে যাচ্ছে এবং এটা ফাইন্ড আউটটা কি। সেটাই তো আমি আগে যে কথাটা আগে বলতে যাচ্ছিলাম, বাংলাদেশ বিশ্ব ব্যবস্থাপনার অংশ তো, পার্ট, বাইরের কেউ তো না। আজকে বাংলাদেশের টাকা যদি হ্যাক হয়ে গিয়ে যদি নিশ্চিন্তভাবে হ্যাকাররা টাকা নিয়ে খরচ করে যদি ক্যাসিনোতে টাকা উড়ায় আরামে জীবন যাপন করতে পারে, তাহলে পৃথিবীর অন্য দেশের কি হবে? শুধু সবাই মিলে এখানে আসবে। ক্যাসিনো তো খালি ফিলিপিনে না, হংকং আসে, ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। সবাই মিলে ধরবে। আপনি আমাদেরকে একটু ওয়েট করতে হবে, রিপোর্টটা আসুক, আমরা আমাদের দাবিটা এস্টাবলিশ করতে হবে, এবং আমার যে টাকা চুরি হয়ে গেছে, ফিলিপিনকে তারা ব্যবহার করেছে এক্সেস রুট হিসেবে, সেটাকে ঠিক করতে হবে, টার্গেট করতে হবে। তাহলে মনে করেন একটা সময়ের মধ্য দিয়ে টাকা বের হয়ে আসবে। মিডিয়ার টাকা হাওয়া হয়ে যেতে পারে না, বা অনেক জিনিস হয়তো মানে প্রি হিসাবে বলে দিচ্ছে বা কারো কাছ থেকে। এখানে একটা সমস্যা আছে স্যার, মিডিয়ার লোকগুলো কোনো মতেই সঠিক তথ্য যখন বের করতে যায় কেউ কথা বলতে চায় না। যে জায়গাটায় আমরা চাচ্ছি যে ওই ভদ্রলোক কথা বললে হবে, উনি বলছেন না, তখন আলটিমেটলি যেটা হচ্ছে আরেকজনকে দিয়ে বলাতে হচ্ছে, বা বলছেন উনি বলছেন না। হচ্ছেটা কি, ওই মত প্রকাশের স্বাধীনতাটা অনেকটা, মানে অনেকে যেটা অনুভব করে তার পুরোটা বলতে চায় না, সত্যি কথা বলতে কি নানা কারণে। আর যারা ওই যে এক জায়গায় আমাকে এই ইস্যু নিয়ে কথা বলতে প্রথম দিকে আর কি, এখন যে কয়েকদিন আগে যখন দাওয়াত দিচ্ছিল, আমার প্রথম রেসপন্স হয়েছিল এটা যে আমি তো ওই লাইনের বিজ্ঞ লোক না কোনো, কারণ আমি কোনো আইটি কিছু জানি না, যারা আইটি বিশেষজ্ঞ তাদেরকে আনা হোক। তো উনি বললেন যে না, আপনাকে ইকোনমিস্ট হিসাবে ওভারঅল দেশের ইকোনমির উপর কি এটা প্রভাব পড়তে পারে, ওই দৃষ্টিভঙ্গি থেকে আপনি যেটা কিছু বলবেন। তো আমি পরে রাজি হয়ে গেলাম। এখন কথাটা হচ্ছে জিনিসটা কিন্তু খুব গ্রেভ, খুব আমাদের জন্য খুবই সেনসিটিভ এবং খুবই বেদনাদায়ক, সত্যি কথা বলতে কি। এটা ওই ৩,০০০-৪,০০০ কোটি টাকা ওইটা আলাদা, কারণ ওটাতে আমাদের সিস্টেমে হয়তো ৫০০ কোটি ১,০০০ ৩,০০০ হয়েছে, ওটা দুঃখজনক ওগুলো। কিন্তু এটা হচ্ছে যে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ চলে যাচ্ছে, এটা গ্লোবালি একটা নিউজ হওয়ার মতো। এবার বাংলাদেশ এটা কি, এটা অন্য এতগুলার আসে, ভুটানের হচ্ছে না, শ্রীলঙ্কার হচ্ছে না, কি আমাদেরটা, হোয়াট ইজ দিস? এটা আমাদেরকে আনআর্থ করতে হবে যে আমরা কি এত দুর্বল, এতই আমাদের ব্রেন কম, অথবা আমাদের সিস্টেম কি এত পুরলি আমরা সাজাইলাম, অথবা আমাদের চোরগুলো আরো বেশি সফিস্টিকেট, তাদের নিজস্ব বেনিফিটের জন্য তারা এটাতে ইনভলভ ছিল কিনা। সবকিছু
ফাইন্ড আউট করার জন্য তো এই কমিটিটা করার কথা। আমরা সাজেশন দিয়েছিলাম, সরকার আমাদের সাজেশনের কথা নিজস্ব উদ্যোগ, উনি নিজেও ডক্টর ফরহাদ নিজেও ব্যাংকের গভর্নর ছিলেন, যে কমিটি করা হয়েছে এটার উপর আমি পার্সোনালি আশাবাদী, কারণ ফরহাদ সাহেবের মধ্যে একজন আছে, ওনার অভিজ্ঞতা আছে বাংলাদেশ ব্যাংক পরিচালনা, কায়কোবাদ সাহেবকে দিয়েছে পুরো হোল সিস্টেমের উপর। জি, কারণ কায়কোবাদ সাহেবকে দিয়েছে, উনি জানেন, আইটিটা জানেন, তারপর সরকারের একজন আমলা আছে। আরো একটা কথা আছে, ওইখানে বলা হচ্ছে যে অন্য কাউকে যদি নিতে চান তাও নিতে পারেন। তো ওটা আমরা আশা করি ওটার দিকে আমরা আসে, তাহলে আমরা অন্তত এই জিনিস অতটা সহজে ডাই ডাউন হয়ে যাবে না আশা করি। মিডিয়া ডাইডাউন হতে দিবে না, সেটা ঠিক আছে, গভর্নমেন্টও দিবে না, গভর্নমেন্ট এটা একটা ঠিক আছে, ব্যাংকের কোনো বিষয় না। গভর্নমেন্ট যদি দিত তাহলে কিন্তু এতগুলো লোক অপসারণ হতো না, গভর্নমেন্ট দিবে না, দিতে পারে না, হতো না, ইন্টারন্যাশনাল ইয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে। বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন যে সেন্ট্রাল ব্যাংকের টাকা বিদেশি ব্যাংকে, আমেরিকান ফেডারেশনের ওদের ইমেজের প্রশ্ন আছে। আপনি সারা দুনিয়ার ব্যাংকিং ব্যবস্থার মধ্যে এটা আজকে একটা সবচেয়ে বড় ইয়েস। সুতরাং এটা এইভাবে যাবে না, আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আর আমাদের যে দাবির জায়গাটা এস্টাবলিশ করতে হবে যে আমার টাকা চুরি হয়েছে, এটা আমাকে নিশ্চিত করতে হবে। কোন প্রক্রিয়াটা যদি এই যে কমিটি হয়েছে, এই কমিটি যদি বের করতে পারে, তাহলে আমি আশাবাদী যে ইন কোর্স অফ টাইম আমরা এই টাকা বের করতে পারবো। শুরু হয়েছে, যেমন আজকে ছোট জড়িও দেখা গেল যে ওই যে কোম্পানিটা টাকাটা ট্রান্সফার করেছে, সে বলছে আমি আমার ফি ফেরত দিয়ে দেবো, তার উপরও মাপ পাওয়া যায় কিনা সে চিন্তা করছে যে 2 কোটি টাকা দিয়ে হলেও আমি বেরিয়ে পেতে পারি কিনা। আদালত, আমি একটু আগে আসার সময় দেখলাম একটা ম্যানেজার যে আছে, ম্যানেজারের তো রেসপন্সিবিলিটি আছে ব্যাংকের। ওই আরজিআরসি ব্যাংক যেটা আছে, আরসিবিসি ব্যাংক যেটা আছে অ্যাজ এ ব্যাংক, সে তার রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করার কোনো স্কোপটা বলে আমার সাধারণ জ্ঞান বুদ্ধিতে মনে হয়। শুধু এস্টাবলিশ করতে হবে আমাদের দাবিটা, কারণ তোমার ব্যাংকে টাকা যাবে, সেই টাকা হঠাৎ করে কোন একজন লোক এসে ট্রাক ভর্তি করে টাকা, এত টাকা তুমি পেলা কোথায়? স্টপ পেমেন্ট আসার পরে সেই না করে রিজার্ভ ব্যাংক থেকে, আর আপনি বাংলাদেশে যেটা হয়েছে, যেটা যে বাংলাদেশ ব্যাংকের সেই মুহূর্তে ওরা ওদের মধ্যে আলোচনা করেছে, এবং আমি একটি তথ্য দিতে পারি আজকে এখানে, যে তারপরের দিন ওরা যে আমাদের এটিএম মেশিন নিয়ে যে যখন হ্যাক হলো আমাদের এখানে এটিএম কার্ড থেকে, তখন সে আমাদের কমার্শিয়াল ব্যাংকের সিইওদের সাথে বাংলাদেশ ব্যাংক বৈঠক করছিল, সেখানেও তারা বলেছে যে আমাদের একটা সমস্যা হয়েছে, কিন্তু তারা যে পাবলিক করেনি, এটা তাদের একটা ত্রুটি হয়েছে, যার ফলে তারা তো খেসারত দিচ্ছে। আজকে তারা যদি পাবলিক করতো, জনগণকে যদি সাথে রাখতো, সরকারকে যদি সাথে রাখতো, আতিউর রহমান সাহেব আরো অনেক ভালো কাজ করেছেন এদেশের ব্যাংকিং ব্যবস্থায়, এই কাজটা উনি করতে পারতেন। মানুষ তো কিছু কাজ ভুল করেই, এই ভুলের একটা অংশ হয়েছে এই আমাদের রিজার্ভের হ্যাকিং হওয়ার পরে হ্যান্ডেল করার বিষয়টা একটা হয়েছে। আশাবাদী আমি মোটামুটি। আমার কাছে যেটা মনে হয় যে পুরো বিষয়টা আমাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, এবং এই যেটা তদন্ত কমিটি করা হয়েছে তারা কি বের করুক। এবং এটার মধ্যে সবচেয়ে বড় যেটা আমি মনে করি প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে এখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে, তারা ইচ্ছা করলে আরো অনেক লোককে ইনক্লুডও করতে পারবে, ডাকতেও পারবে সেই। এবং আমি মনে করি যে এই তদন্ত কমিটির রিপোর্ট বের হওয়ার আগে কোনো ধরনের মৌলিক বিষয় নিয়ে কথা না বলাই ভালো, লেখালেখি না করাই ভালো। তাতে হয় কি, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি। আমি মিডিয়ার সমালোচনাটা ওই জায়গাটায় করেছি, তারা এত বেশি রিয়াকশন দেখাচ্ছে যে মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে, আশাহত হচ্ছে। এই সময়টা, এটা কেন্দ্রীয় ব্যাংক, এর সঙ্গে সমস্ত পৃথিবীর আমাদের ডোনার যারা আছে, আমাদের যারা আছে, যাদের সঙ্গে আমাদের টাকা পয়সা লেনদেন হয়, আমাদের শ্রমশক্তি যারা বাইরে কাজ করে, তারা যে রেমিটেন্স পাঠায়, সবগুলি কিন্তু যুক্ত। আজকে আজকে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, সেটার মধ্যে কিন্তু দেখেন একটার পর যে জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা ঘটনা আছে, অবশ্যই আছে। হ্যাঁ, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু সেই জন্য এখানে অনেকগুলো বিষয় দেখার আছে। যদি আপনি বলেন প্রত্যেকটা জায়গাতে খালি ব্যাড নিউজ ছাড়া গুড নিউজ নাই। দেখার আগে আমরা এটা নিয়ে বেশি আমরা তথ্যগুলো জানাবো, কিন্তু হইচই করবো না। আমার কথা হলো এই জায়গাটায় আর কি। আমরা যেটা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটির ওই ইঙ্গিত করেছেন, বা আসলে যে এই টাকা যাচ্ছে কোথায়, হ্যাকিং হয়ে টাকা কি বিলাস বেসনে চলে যাচ্ছে, নাকি ঘুরে আবার এখানে জঙ্গিবাদের জন্য টাকাটা আসছে, এগুলিও দেখার বিষয় আছে। অপেক্ষা করতে হবে যে কোথায় কারা করছিল। ধরেন আমি বাংলাদেশে বা এন্ডে কেউ আছে, তারা সেই টাকা দিয়ে কি করতো, তারা কি করছিল, নিশ্চয়ই এই এন্ডে কেউ না কেউ তো ছিল, না হলে আপনি এতগুলি বিষয়, আপনি ওই একই সময় সিসি ক্যামেরা অফ থাকে, একই সময় আপনার ডিলিং রুমের লোক অফিস করতে যায়, কিন্তু আইটির লোক কেউ যায় না, যে ডিলিং রুমের প্রবলেম যেটা হয়েছে, প্রিন্টার হয় না, এই যে বিষয়গুলি, এখানে
অনেক কিছু বিষয় আছে অনেকগুলি ধীরে ধীরে দেখতে ঘটনা হবে, কাকতালীয় তো হতে আনাট পারে না। করতে হবে এবং হবে। সরকার যেভাবে ধরেছে, আমাদের যে অ্যাকশনগুলি যেটা হয়েছে এখানে, ফিলিপিন্স তার রিসিভিং এন্ডে সে তার ইমেজ রক্ষার জন্য যেটা করেছে, তাদের ব্যবস্থাপনা ওরকম ছিল, যার ফলে পাবলিক হয়ে গেছে অনেক বেশি। আমাদের এখানে ধীরে সুস্থে হচ্ছে, আমাদের মিডিয়া সজাগ আছে, সরকার সজাগ আছে, সরকারের 1 নম্বর থেকে শুরু করে সবাই ওয়াচ করছে বিষয়টা। আমি খুব আশাবাদী যে এটা আনার্থ হবে এবং এই টাকা উদ্ধার হয়ে আসবে। স্যার শেষ পর্যায়ে আপনি কি বলবেন স্যার? বাস এটা যদি এখন নতুন গভর্নর আসছেন, সরকার যেহেতু এটা সিরিয়াসলি নিয়েছে, আমি বলবো আমার সবার জন্য একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, এটা ঘটার কথা ছিল না। এটার কমিটির রিপোর্টের জন্য আমরা সবাই অপেক্ষা করা উচিত। আর এটা কি হয় ওটাও আমরা ফলো আপের রাখা, যেমন করে আপনারা রাখতেছেন ফিলিপাইন্সে কি হয়, আমাদের এখানে কি হয়। শুধু ওরা যে টাকা নিয়ে গেছে, ওরা নিয়ে গেছে তো কেউ না কেউ দিয়ে দিছে, হয়তো না হলে নিচ্ছে কিভাবে এখন, অথবা আমাদের যন্ত্র নিয়ে দিয়ে দিছে তাদেরকে। তো সবকিছু মিলাইয়া এটা আমরা মানে ধরেন যদি আর কখনো আমাদের এইটাতে আর কোন রকমের কোথাও যদি আমরা আর ভুল না করি, আমাদের সিস্টেম ভুল না করে, আমাদের জনগণ বা মানুষ যাদের উপর দায়িত্ব দিয়েছে তারা যদি ভুল না করে, এবং আমরা যদি টাকাটা উদ্ধার করতে পারি পার্টলি আর অথবা ফুললি বা হোললি, তাহলে হয়তো এটা এক সময় হয়তো আমরা ভুলে যাব, ইট উইল বি ম্যাটার অফ দ্য পাস্ট। তা না হলে কিন্তু ফাইন্যান্সিয়াল হিস্ট্রিতে এটা বাংলাদেশে এটা একটা ওই যে ইভেন্ট হিসেবে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেমে বাংলাদেশের এই দুর্ঘটনাটা বা এই চুরিটা একটা ইয়ে হিসাবে রেকর্ড হিসেবে থাকবে, যে সাইবার ক্রাইম কিভাবে হতে পারে। কারণ এমনি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে গেছে বা অন্য হয়েছে কিছু হয়েছে, কিন্তু সেন্ট্রাল ব্যাংকে, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে বা আমাদের কমার্শিয়াল ব্যাংকে যেটা হয়েছে সেটা হচ্ছে ঋণ ব্যবস্থাপনায় ত্রুটি হয়েছে, ঋণ নিয়ে গায়েব করে না আমি বলছি হ্যাকিং হয়তো হ্যাকিং আমাদের হয়নি, এখানে হয় না, আমাদের দেশে আমি অন্য দেশে 2014 সালে সোনালী ব্যাংকে একটা হয়েছিল, না আমি অন্য দেশে কথা বলছি, কিন্তু অনেক সেন্ট্রাল ব্যাংকে হয়েছে বলে আমার জানা নাই। এই বোধহয় ফর দ্য ফার্স্ট টাইম আমাদের এটা দিয়ে বোধহয় শুরু হলো। আমি আশা করি এটাই লাস্ট, এটাই ফার্স্ট, এটাই লাস্ট হোক। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।